This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএনপির বিপুল জয় খালেদা পুত্র তারেক রহমানকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেকের কাছে বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগহীন বাংলাদেশে জামাত বিরোধী শক্তি হিসেবে যেভাবে মাথা চাড়া দিয়েছে, তাতে নয়াদিল্লি কি স্বস্তিতে থাকতে পারবে? কেন বলছি? বাংলাদেশের রাজনীতিকে হাসিনা খালেদা এই চেনা অক্ষের বাইরে বের করে আনার ডাক দিয়েছিল জামাত। মনে করুন, পদ্মাপাড়ের মানুষ সেই ডাকে সাড়া দেননি। শেখ হাসিনার বিকল্প হিসেবে ধানের শীষেই আস্থা দেখিয়েছেন। কিন্তু জামাত নজির গড়ে ফেলেছে, ইতিহাস তৈরি করেছে। স্বাধীন বাংলাদেশে এর আগে জামাত কোনোদিন 18 আসনের বেশি জেতেনি। 1991 নির্বাচনে সর্বোচ্চ 18টি আসনে জিতেছিল জামাত। এবার সর্বাধিক 70 আসনে জয়লাভ। জামাতের মতো কট্টরপন্থী ইসলামিক দলের শক্তি বাড়লে প্রতিবেশী ভারতের জন্য সেটা উদ্বেগের হবে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তা কোথায় বলুন তো? জামাত যত আসনে জিতেছে তার 80%ই পশ্চিমবঙ্গ লাগোয়া। তাতে ভারতের উপর কিভাবে চাপ তৈরি হতে পারে সেই আশঙ্কার কথা এর আগেই অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছিলেন। একবার মনে করব কি বলেছিলেন সেদিন তিনি। মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আছে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার। ভয়ানক সেই নির্যাতনের শিকার হয়ে কেউ নাটোর থেকে, কেউ চাঁপাইনবাবগঞ্জ থেকে, কেউ রাজশাহী থেকে এসেছিলেন। হাত জোর করে তারা বলেছিলেন, হয় থাকতে দিন, নয়তো গুলি করে মেরে দিন। আমরা খুবই বিপদগ্রস্ত বাবা। সরকারের কাছে আমার আবেদন, আমাদেরকে বাঁচাও, হয় আমাদেরকে এখানে আশ্রয় দেওয়া, না হলে আমাদেরকে গুলি করে মেরে ফেলো। আমরা শুধু জানলা দিয়ে শুধু দেখেছি যে আগুন জ্বলছে, তো আমরা তো বের হতে পারিনি। পরের দিন সকালবেলা 12টার দিকে আমাদের বাড়িতে ঢোকার হুমকি দিয়েছিল, মানে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। আমাকে তুলে নিয়ে যাবে, বা আমার ভাগ্নি ছিল, ভাগ্নিটাকেও এরকম তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আবার হচ্ছে গিয়া বাড়িতেও আসছিল। বাড়িতে এসেছিল? হ্যাঁ। কি বলছে? এসে বলছে যে তোমাদেরকে আমি নিয়ে যাব, বা আমাকেও টানা হেঁচড়া করেছিল। তো তারপর ওখান থেকে পালিয়ে কোনো রকমে চলে আসছি। আপনার জামাতের লোকজন? হ্যাঁ, জামাতের লোক। এই হাসিনা চলে আসার পর থেকে বিপদ হচ্ছে আমাদের। ভারতে কি করে ঢুকলেন? ভারতে ঢুকলাম দালালের মাধ্যমে। হাসিনা চলে যাওয়ার পর থেকে সেই 2 রাত্রি হলো আমাদের বাড়ির পাশে বাজারে আগুন ধরে দিচ্ছে। 22-23টা দোকানপাট পুড়ে সব লুটপাট করেছে ওরা। ওখানে তো অনেকের সঙ্গে হয়েছে, তারা কোথায় গেছে বলতে পারবো না। কোনো রকমের জানের ভয়ে পালিয়ে এসেছি, মান সম্মান নিয়ে আমরা জানের ভয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে যদি নাগরিকত্ব না দেওয়া হয়, তাহলে আমাদেরকে যেন সবাইকে যেন গুলি করে যেন মেরে ফেলে। আমরা ওই দেশে আর যেতে চাই না। শুনলেন আরো একবার তারা কি বলেছিলেন। বাংলাদেশের এই হিন্দু নির্যাতিতাদের সুরক্ষা দিতে পারবেন তারেক রহমান? যে এলাকাগুলোতে অত্যাচার হয়েছে, মানে হিন্দু নির্যাতন হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি মন্দির পোড়ানো হয়েছে, জামাত কিন্তু পার্টিকুলারলি নির্দিষ্টভাবে সেই সমস্ত জায়গায় ক্ষমতায়। এই ধরনের মৌলবাদী শক্তির উত্থান, যেটা আমরা ডক্টর ইউনূসের আন্ডারে দেখেছি, এটা ভয়াবহ। সারা পৃথিবীর জন্য ভয়াবহ, দেশের জন্য ভয়াবহ, এবং আমার ভারতবর্ষের জন্য ভয়াবহ। আমি নতুন সরকারকে শুভেচ্ছা জানাই, কিন্তু এই বিষয়গুলো আমি বলবো যে ধ্যান দেবার জন্য। ফলে মানচিত্রটা একবার কল্পনা করুন। পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া যে এলাকাগুলো, যে এলাকায় জামাতের এই শক্তি বৃদ্ধি, সেই শক্তি বৃদ্ধি কিন্তু ভারতের জন্য সিঁদুরে মেঘ দেখা। আমি কেন বলছি, একটু ডিটেল ম্যাপ ওয়াইজ আপনাদের বলি। দেখুন, ফুল স্ক্রিন দেখুন, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন সাতক্ষীরা 1, 2, 3, 4, পাশাপাশি যশোর, সেখানে জামাত জিতেছে। ঠিক উল্টো দিকটা ভাবুন, তার ঠিক গায়ে ঘেঁষে রয়েছে এপার বাংলার 2 জেলা, কি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। উদ্বেগের কারণ সুন্দরবন লাগোয়া এই সাতক্ষীরা জামাতের অন্যতম শক্তিশালী দুর্গ। পরের প্লেট দেখায়, ঝিনাইদহ 3, চুয়াডাঙ্গা 2 বাংলাদেশে। আর এই 2 আসনেও জামাত জয়ী হয়েছে। বিপরীতে রয়েছে নদিয়া এবং উত্তর 24 পরগনা। ম্যাপটা খেয়াল করুন, জনবহুল এই অঞ্চল দিয়ে দুপারে যাতায়াত খুব একটা কঠিন নয়। ভারতের নিরাপত্তা বাহিনীর জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জের
জামাত আশায় বিএসএফকে বাড়তি সতর্ক থাকতে হবে। এরপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের 1, 2 এবং 3। এক্ষেত্রে মানচিত্রটা দেখুন। এই আসনগুলোতে জামাত জিতেছে। উল্টো দিকে নবাবের জেলা মুর্শিদাবাদ রয়েছে। উদ্বেগের কারণ এখানে জামাত এবং ছাত্র শিবিরের শক্ত ঘাঁটি, এটা কিন্তু আগে থেকেই রয়েছে। এরপর আসি নওগাঁ 2 এবং জয়পুরহাট 1, সেখানেও জামাত। উল্টো দিকে বঙ্গের কি আছে? মালদা আছে দক্ষিণ দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের যে চিকেন স্নেক, সেই চিকেন স্নেক শিলিগুড়ির খুব কাছেই কিন্তু এই নওগাঁ, এই জয়পুরহাট। ফলে ভারতের জন্য কৌশলগতভাবে সেন্সিটিভ, সংবেদনশীল এই বর্ডার এলাকা। অন্যদিকে নীলফামারী 2, নীলফামারী 3, লালমনিরহাটেও জামাত জিতে গিয়েছে। সীমান্তের এপারে কি থাকছে? কোচবিহার, জলপাইগুড়ি জেলা। ফলে ভারতের উদ্বেগের কারণ উত্তর পূর্বাঞ্চলের প্রবেশের এই পথ। মানচিত্র অনুযায়ী আপনারা দেখলেন সীমান্ত এলাকায় তাই জামাতের জয়ের অর্থ কিন্তু একটাই। আমি যদি একদম ওয়ান লাইনার করে বলি, কট্টর ইসলামিক মৌলবাদীদের তৎপরতা, প্রভাব সেখানে বাড়বে। ভোটের আগে ইস্তাহারে ভারতের সঙ্গে যে সুসম্পর্কের কথা জামাত বলেছে, কিন্তু এই দলটি জামাত, এবং এই দলটি জামাত বলেই অতীতের ভারত বিরোধী কার্যকলাপের জন্যই কিন্তু নয়াদিল্লি চোখ বন্ধ করে রাখলে চলবে না। চোখ বন্ধ করে রাখার কোনো উপায় নেই। জেএমবি, আনসার বাংলা টিমের জঙ্গিরা এপার বাংলা ইতিমধ্যেই তাণ্ডব চালিয়েছে। ইসলামী জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে ভারত লাগোয়া এই যে এলাকাগুলো, সেখানে আশ্রয় দিতে পারে জামাত। ফলে পাক গুপ্তচর আইএসআই এর সঙ্গে গত কয়েক মাসে জামাতের সখ্য যে বেড়েছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান ভারত বিরোধিতার জন্য সেই সুযোগটা নিতেই পারে। আর বাংলাদেশ সীমান্ত পরিণত হতে পারে কিসে? সন্ত্রাসের আতুর ঘরে, যে কারণে সাধু সাবধান। বাংলাদেশের এই ভোটটা হলো একটা ইন্টারন্যাশনালি প্রোগ্রামড ভোট। এই ইন্টারন্যাশনাল ভোটে জামাত একা লড়েনি, জামাত একটা গোষ্ঠীবদ্ধ হয়ে লড়েছে এবং তার পিছনে ডিপ স্টেট এবং ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স প্রচুর ছিল। সুতরাং বর্ডার লাইনে আজকে যে দেখছেন জামাতের উত্থানটা, এই জামাতের উত্থানের পিছনে কারণ হচ্ছে অনেক ডিপ লাইন থিওরি, যেটার জন্য জামাত দিনের পর দিন নিজের সংগঠনকে বর্ডার লাইনে তৈরি করেছিল, যাদেরকে পশ্চিমবাংলায় পেনিট্রেট করানো হচ্ছে এবং হয়েওছে, আগামী দিনেও হতে পারে, তার প্রবণতা আছে। বাংলাদেশে জামাতের উত্থান পশ্চিমবঙ্গের স্থিতিশীলতার জন্য উদ্বেগের কেন, সেটা এবার বলি আপনাদের। সিলেক্টেড ইনফিলট্রেশন, গণহারে অনুপ্রবেশের চেয়ে এখন নির্বাচিত অনুপ্রবেশ চেষ্টা হবে। জামাত অধ্যুষিত এলাকা, সেই এলাকাগুলো নিরাপদ আশ্রয় বা পারমিসিভ ইকোসিস্টেম হিসেবে কাজ করতে পারে। নিরাপত্তা ঝুঁকি, সীমান্তে জামাতের জয়, কট্টরপন্থী নেটওয়ার্কগুলো সক্রিয় হতে পারে। মৌলবাদী প্রচার হবে এখানে। এতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে জেলাগুলো, সেখানে সাম্প্রদায়িক মেরুকরণ শুধু নয়, রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কাও কিন্তু থাকছে। এরপর থাকছে বিচ্ছিন্নতাবাদী শক্তির পুনরুত্থান। অতীতে বিএনপি জামাত জোট সরকারের সময় ভারত বিরোধী শক্তি বাংলাদেশে আশ্রয় পেত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগও কিন্তু রয়েছে। ফলে জামাতের উত্থান সেই পুরনো নেটওয়ার্কগুলো আবারও সচল করতে পারে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যা থ্রেট, হুমকি। এরপর আছে সীমান্ত চোরাচালান। সাতক্ষীরা সীমান্তে নজরদারি চালানো এমনিতেই কঠিন। স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় চোরাচালান বা অস্ত্র পাচারের মতো ঘটনা অনেকটা বেড়ে যেতে পারে, আশঙ্কা এমনটাই। হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ যদি বাড়ে, তারা ভারতে ঢোকার চেষ্টা করবে, যার ফলে পশ্চিমবঙ্গে নতুন করে শরণার্থী সমস্যা তৈরি হতে পারে। সম্ভাবনাগুলো পরপর বললাম। ফলে বুঝতেই পারছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা বিএসএফকে কেন চিন্তায় রাখলো সীমান্তে জামাতের এই রাজনৈতিক উত্থান। এক কথায় বললে, বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই কট্টর জামাত, নাকি জমি নিয়ে এখনো রাজনীতি চলবে? এই প্রশ্নটা রাখতে বাধ্য হলাম। ভোট অব্দি আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিএসএফকেও সতর্ক হতে হবে, প্রয়োজনে ওখানে সেনাও নামাতে হবে। না তো ভোট দিয়ে চলে যেন না যেতে পারে। ভোট দিতে এলে যাওয়ার সময় যেন কিছু শরীরে বয়ে নিয়ে যায়। উগ্র মানসিকতার আছে যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে এবং সেটা তিনি করান। বাংলাদেশের সাথে টেররিস্টদের সাথে আমার সম্পর্ক, এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটু ভোট নয়, সিপিএমকে একটু ভোট নয়, সব ভোট তৃণমূলে। বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। পশ্চিমবঙ্গবাসীকে চিন্তা করতে হবে, তাদের ভাবার সময় এসেছে। কারণ এটা তো একটা মানব সভ্যতার অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার।
এ ধরনের মৌলবাদের উত্থান শুধু হিন্দুদের জন্য নয়, শিক্ষিত সুস্থ মুসলমানদের জন্য বিপজ্জনক। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন যাতে না হয়, কম্প্রোমাইজ যাতে না হয়ে যায়, সীমান্তে নতুন করে ধর্মান্ধরা আবার উত্তেজনা না সরাতে পারে, এ ধরনের ওই তৃণমূলী হুমায়ুনদের বাড়বাড়ন্ত যাতে না হয়, তার জন্য যারা অত্যন্ত নিরাপদ আশ্রয়ে বসে নিজেদের নিরাপত্তার কথা নিয়ে চিন্তিত হচ্ছেন না, এবার তাদেরও ভাবার সময় এসে গেছে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বিধানসভা ভোটের আগে লোকসভা ভোটের ভুল স্বীকার হুমায়ুনের, মানে হুমায়ুন কবিরের। 24-এ লোকসভা ভোটে অধীরকে হারানো ভুল হয়েছে। বিধানসভা ভোটের আগেই স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। অধীরকে হারিয়ে অনুতপ্ত হুমায়ুন। 5 বারের সাংসদকে হারিয়ে জেলার মানুষ ভুল করেছেন, আমরাও ভুল করেছি। এরপর ইউসুফ পাঠানকে গোহারা হারিয়ে ফেরত পাঠাবো, তৃণমূলকে হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। বছরের ভিতরে একবারও আসে না, জিতার পর থেকে একদিনও মানে কোনো বিধানসভাতে মানুষকে দেখা করতে যায়নি। বরঞ্চ আজকে আমরা অনুতপ্ত যে ওর মতো একটা ফালতু লোককে বড় খেলোয়াড় ভেবে তাকে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছিলাম। 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে আমি মনে করছি আজকের দিনে মুর্শিদাবাদের মানুষেরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। সেদিনকে এর পক্ষে ভোট দিতে বলা আর অধীরের বিপক্ষে ভোট দিতে বলা। আগামী দিনে সেই ভুলের সংশোধন 29-এ আসতে দিন। ইউসুফ পাঠানকে শুধু হারাবো না, বাংলায় একটা গো হারানোর কথা বলা থাকে, সেই গো হারানো হারিয়ে ওকে বরোদায় পাঠিয়ে দেবো। তৃণমূলের যুবরাজের ক্ষমতা থাকলে আর নেত্রীর ক্ষমতা থাকলে এখানে জিতাবে। আমি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা পরাজিত। 5 বার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি, একবার জনগণের দ্বারা পরাজিত। তো আগামী দিনে জনগণের দ্বারাই নির্বাচিত অথবা পরাজিত যেটা হবার, যদি রাজনীতি করি, যদি ভোটে দাঁড়ায়, তাই হবে। কোনো বিষয়ে আমার কোনো মাথা মানে এ নেই, আমার কোনো কৌতূহল নেই। কয়লা পাচারের পুরনো মামলায় আরো 100 কোটি 44 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। আর এই মামলায় এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হলো 322 কোটি 71 লক্ষ টাকা। কয়লা পাচারে অভিযুক্ত 2টি সংস্থার জমি, মিউচুয়াল ফান্ডে এই টাকা বেনামে সরানো হয়েছিল। লালা সিন্ডিকেটের মোট দুর্নীতির পরিমাণ 2700 কোটি টাকা। কয়লা পাচারের পুরনো মামলায় আরো 100 কোটি 44 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হলো 322 কোটি 71 লক্ষ টাকা।